হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো তারপর যদি তোমরা হাত মারতে বাধ্য না হও তাহলে তোমাদের এমবি কেনার টাকা আমি পাঠিয়ে দেব। তাহলে তো বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং এবং গরম গল্পটা হতে চলছে। গল্পটি শুনে তোমাদের লাঠি দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে এবং তোমাদের মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি গল্প শুনে মজা পাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে পানি বের করার গল্পটি শোনাই। এত জোরে একটা থাপ্পড় খেয়ে নূর সোফায় পড়ে আছে। তার সামনে 6 ফুট 2 ইঞ্চি একটা মাত্রাতিরিক্ত একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা মেরে থাপ্পড়টা মারার রিজন হলো এই নিয়ে 7 বার সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল, আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দিব। এই কথাটা ওই লম্বুটা বলে চলে গেল নিজের জামাকাপড়ের দিকে। তাকালাম, কিছু অংশ ছিঁড়ে গেছে, কারণ আমি যতবারই পালা চেষ্টা করছিলাম উনি আমাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন। অথচ এটা বাড়ি বললে ভুল হবে, এটা রাজপ্রাসাদ এক ধরনের। নূর নিজেই একটা আলিশান ঘরের মধ্যে আছে, তা আর বুঝতে বাকি নেই। নূর এটা বুঝতে পারছে না তাকে কেন তোলা এনেছে, কি জন্য এখানে। নূর আবার উঠে উকিঝুঁকি মারা শুরু করল যে আর কোনো রাস্তা আছে কিনা পালানোর, কিন্তু না, কারণ নূর যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নাই। এর সাথে এটা ভিনদেশ, অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই, তা এই বাড়ির বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ হেল্প করো প্লিজ, এই কোনো জাহান্নামে আমি আটকা পড়লাম। নূর নিজের সাথে বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল, এরই মধ্যে দরজাতে খুট করে শব্দ হলো। নূর তরাক করে পিছন ফিরে তাকালো। হ্যাঁ, লম্বুটা আবার এসেছে। নূর এবার চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে শক্ত করে করে তাকালো। আধা লম্বা চুলটাকে খোপা করে ধোপাতপা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। ডিড ইউ ব্রিঙ্গিং মি হেয়ার? নূরে করা প্রশ্ন ছেলেটার কাছে। ছেলেটার কোনো ভাবান্তরই নেই। প্রশ্নটা শুনে উল্টো সে ভাবলেশি হয়ে উত্তর দিল, মাই উইশ। ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালোমতো জ্বালিয়ে দিল। ইজ দিস জোক টু ইউ? নূর কথাটা বলেই ছেলেটার বুকে এক ধাক্কা দিল। ছেলেটা পিছু সরতে যেয়েও আটকে গেল। যা করছো সেকেন্ড টাইম জেন্টস সেটা আর রিপিট না হয়। ছেলেটা জবাব দিল, নূরকে 1-0 করব। নূর কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা নূরকে দেয়ালের সাথে চেপে ধরে উল্টো পিঠে ঘুরে আছে। নূর ছেলেটার দিকে লিভ মি। নূর দাঁতে দাঁত চেপে বলল, সেটা আর জন্মে না। ছেলেটা নূরের কানের কাছে হিসেছিয়ে বলল। নূর মৃদু আওয়াজ করল। নূরকে এভাবে দেয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেঁড়া অংশটুকু বের হয়ে গেছে। ছেলেটা নূরের কাঁধের দিকে তাকিয়ে আছে। নূর নড়াচড়া করেই যাচ্ছে। নূরের এমন নড়াচড়া দেখে ছেলেটা নূরকে এক ধাক্কা দিল। রাগের চোটে নূর জেগে পড়ল বিছানায়। নূরকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল। দরজা লক করে দিল। আবারও নূরের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে দিই। বস সামনে থাকা গার্ডটি ডাকল ছেলেটাকে। ইয়েস। ছেলেটা চোখ তুলে তাকালো। ছেলেটা নূরের কাছ থেকে বের হয়ে এসে সোফায় চুপচাপ বসেছিল। এরই মধ্যে গার্ডটা হাজির হলো। মিস্টার আর তার সেক্রেটারি কিম আপনার সাথে দেখা করতে এসেছে। গার্ড বলল, তাদেরকে কালকে আসতে বলো। ছেলেটা বলল, ওকে বস। গার্ডটা বলে বন্দুক উঠিয়ে চলে গেল বাহিরে। ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ির চক্কর লাগার জন্য বের হলো। এদিকে নূর আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। একটা জানালো পেল। বাথরুমে ঢুকে দেখে থাই দিয়ে জানালো লাগা। ব্যাস, সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল, আর চারপাশে জঙ্গল। নূর দৌড়াচ্ছে, কিন্তু অচেনা ভীম দেশে সে কিছুই চিনতে পারছে না। কি হবে এখন? নূর দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে। কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে। একটা গুলি পেরিয়ে সামনে যেয়ে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যে ছেলেটা তাকে তুলে এনেছে সেই ছেলে আরেকজনকে মারছে গুলি দিয়ে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতেও বন্দুক। হোয়াট দ্য হেল? নূর এরকম মৃদু আওয়াজে বলল। নূরের এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো। দেখল নূর দাঁড়িয়ে আছে। ব্লাডি শিট ছেলেটা উচ্চারণ করল অনেক বিরক্তি সুরে। ছেলেটা নূরের দিকে এগিয়ে আসলে নূর পালাতে শুরু করে। উল্টো দিকে নূর দৌড়াচ্ছে, কিন্তু পথ ফুরুচ্ছে না। কবে শেষ হবে এই অপশন? হুট করে নূর দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে লাগলে, কারো ধাক্কায় পড়ে যেতে লাগলে। তার কোমর ধরে ফেলে কেউ একজন কানে কানে বলছে, দিস ক্রিমিনাল ইজ লাভ ইন উইথ ইউ। শর্তকাল বাতাসে তখনও ঠোঁট ফাটা টান ধরেনি। এখনও চারদিক বেশ ভেজা ভেজা। এমনি আর্দ্র পরিবেশে মাথা নিচু করে ঢাবি টিএসসির মোডে বসে আছে 3 বন্ধু। কেউ কাউকে বলার মতো কিছুই নেই। স্কুল, কলেজ, এমনকি ভার্সিটির গণ্ডি পেরিয়ে চাকরির বাজারে নাম লিখানো পর্যন্ত একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এদের দুজন। তৃতীয় জনের অবশ্য ভার্সিটি আলাদা। 3জনই দেশের নামকরা পাবলিক ভার্সিটির ছাত্র। অথচ অনার্স শেষ করতে না করতে টিনেজারদের মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অস্বস্তিতে গুটিয়ে গেছে তারা। 3জনই যাদের নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে, তাদের 2জনের একজন আবরার আহমেদ নিলয় নীল ও অন্যজন অনিকেত চৌধুরী নীরব ঢাবির সায়েন্স ফ্যাকাল্টির ছাত্র। অন্যজন আবির অবশ্য জবিতে নিজের একটা শক্তপোক্ত স্থান দাঁড় করিয়েছিল। আর ধৈর্য সংবরণ করতে না পেরে আবির বলেই উঠল, কিছু বলায় না থাকলে আমি বরং চলেই
যাই কি নিয়ে ঝামেলা পাকালি তা না বললে সমাধান কি করে হবে বলতো, আর এত বছর পর এসে এভাবে বাচ্চাদের মতো যে গড়াঝাঁটি করার মানেই হয় না। খানিক দুজনকে পর্যবেক্ষণ করে আবির বলে উঠল, তোরা না বললেও আমি যতদূর তোদের চিনি মনে হচ্ছে কারণটা নিশ্চয়ই কোনো মেয়ে। দুজনেই উত্তর না দিয়ে মুখ নিচু করে বসে রইল, কারো মুখ থেকে কোনো উত্তর না পেয়ে, এবং তাদের দৃষ্টি আবিরকে বুঝিয়ে দিল সে ঠিকই ধরেছে। সে এবার গলা পরিষ্কার করে বলে উঠল, কি তোদের স্টোকে কি মেয়ের অভাব আছে যে দুইজন একটা মেয়ে নিয়ে ঝামেলা পাকাচ্ছিস? আমার জানামতে তোদের এক একজনেরই গার্লফ্রেন্ডের সংখ্যা 2-0 এর কম নয়। এক কথায় বলা যায় তোরা দুইজনই রোমিও। তো এক মেয়ে কেন? আবিরের কথায় দুজনের থতমত খেল। আসলেই তারা রোমিও, তারা নিজেরাও জানে মেয়ে মানেই তাদের কাছে টাইম পাস। তাহলে কেন তারা দুজন দুজনের শ্রু হয়ে উঠল? ভাবনা থেকে বেরিয়ে আসলো নীরব ডানে বামে না তাকিয়ে নীলের উদ্দেশ্য বলে উঠল, তুই থাক, তোর প্রিয়তমা নিয়ে আমার লাগবে না ওকে। প্রিয়তমা উচ্চস্বরে হেসে উঠল। নীল ওর হাসি শুনে আবির নীরব দুজনেই ভেবাচাকা খেয়ে গেল। ওদের দিকে না তাকিয়ে লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে টান বসালো নীল। তারপর ধুইয়া আকাশে উড়িয়ে বল, কোনো মেয়ে আমার প্রিয়তমা হবে না। আগে আবির ধৈর্য রাখতে না পেরে বলেই উঠল, না হলে প্রেম করছিলি কেন? তাও এমন মাখো মাখো প্রেম, মেয়েটাকে নিয়ে আবার ট্যুর দিয়েও এলি। প্রেম না করলে এতসব কাহিনী বা কিসের জন্য? নীল এখনও আকাশের দিকে চেয়ে আছে। ওই দিকে চেয়েই বল, প্রেমও করিনি তো বলিনি, বলেছি প্রিয়তমা নয়। সবই মাথার উপর দিয়ে গেল। আবিরের অধৈর্যের তোপে গলা দিয়ে কথা বের হচ্ছে না ওর। না পেরে রেগেই বলে উঠল, প্রিয়তমা না হলে কি ওই মেয়ে? নীলফ টাফট উত্তর দিল, টাইম পাস কেটে গেছে 2 মাস পড়াশোনার চাপে। 2 বন্ধুর খোঁজ নেওয়ার সময় মেলেনি। আবিরের হঠাৎ বজ্রাঘাতের মতো খবর পায় নীল বিয়ে করেছে। আজ 3 দিন মেয়েটাকে নিয়ে হোল ছেড়ে ছোটখাটো একটা বাসায় উঠেছে। সব অবশ্য জানিয়েছে নীরব। মেয়েটা বোটানি ডিপার্টমেন্টের। নীলের পরের ব্যাচ, দেখতে আহামরি সুন্দর না হলেও মায়া আছে মুখ জুড়ে, তাই হয়তো মেয়েদের টাইম পাস বলা। বন্ধু বিয়ে করে সংসারে মন দিয়েছে। নীল অবশ্য কাউকে জানাতে বারণ করছে, কারণ তার চাকরি নেই। চাকরি পেলে সে নিজেই নাকি সবাইকে জানিয়ে মিষ্টি খাওয়াবে। এভাবে কাটতে থাকে দিন। কিছুদিন ভার্সিটির হোল আর বাসা মিলিয়ে খারাপ কাটাচ্ছে না নবদ দম্পতির দিন। সময় গড়ায় কেটে যায় মাস 6। নীল পড়াশোনার দোহাই দিয়ে হলেই থাকছে। বাসায় থাকলে নাকি তার পড়া হয় না। মেয়েটাও সুন্দর, ভবিষ্যতের কথা ভেবে মেনে নেয়া। সব কেটে যায়। আরও 4 মাস। বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে সিলেক্টেড হয়েছে নীল। খবর পেয়ে খুশিতে আবির আসে টিএসসিতে। লাগাতার ফোন পেয়ে নীরবের সাথে নীলও এসে হাজির হয় টিএসসিতে। এসেই আবিরকে বলে, চল চা খাই। আবির ড্যাব ড্যাব করে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর হুশে আসলে চড়ে বসে নীরবে কাঁধে কাঁধ ঝাঁকিয়ে বলে, শালা কতগুলো ট্রিট পায় হিসেব আছে তোর? আর তুই বলছিস খালি চা খাওয়াবি? বিয়ে করলি, চাকরি পেলি, তাও কিপটামি? তা ট্রিট কি একবারে বাচ্চা এলে দিবি? বলে হুহা করে হেসে ওঠে আবির আর নীরব। কিন্তু কণ্ঠ গম্ভীর নীলের। সে অবাক হয়ে বলে, বিয়ে? আমি তো কোনো বিয়ে করিনি। নীরবের দিকে প্রশ্ন ও বিস্ময়ে তাকিয়ে রইল আবির। মায়ের জোড়াজুড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে। মহিলা না, মেয়েই বটে। বয়স বেশি না, আমার চেয়ে 1-2 বছরের ছোট হবে, তবে বাচ্চা মেয়ে আছে একটা। আমার একদম ইচ্ছা ছিল না বিয়েতে যে চেয়ে এরকম পূর্ব ও বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানে নেই। কিন্তু মায় এর বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। আজ আমার বাসর রাত। মনে এক প্রকার ঘৃণা নিয়েই ঘরে ঢুকলাম। সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়ে মাশাল্লাহ খুব সুন্দরী, কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে। আমি ভেতরে গিয়ে মাথার পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায়। চমকে উঠল মেয়েটা, দেখুন আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি, ব্যাস এ পর্যন্তই। আমার কাছে আর ঘেঁষতে আসবেন না, আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। স্ত্রীর অধিকার আমার উপর ফলাবেন না প্লিজ। ধরাম করে দরজা সজোরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। মেয়ে ফোপাতে ফোপাতে কাঁচতে লাগল। আমি ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে এত মধুর রূপোর থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না। আমার জীবনটাই যে বরবাদ হয়ে গেল, শেষে কিনা এক বিধবার সাথেই বিয়ে করতে হলো। মায়ের উপর খুব রাগ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের। মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি। তার 1 বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অস্পষ্ট কিছু উচ্চারণ করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বাড়িতে শুধু আমরা 3 জনই থাকি। সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে। আমার দিকে তার মায়াবী চোখ দিয়ে তাকায়। বিরক্ত লাগে আমার তাকে দেখলে। আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই। ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায়। একটা বারো মাথা উঁচু করে তাকায় না। আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নেই আর নিজে এর কাজ নিজে করে যাই। ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই। একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়েও দেখি সব লন্ডন হয়ে আছে।